৪৫ মন্ত্রী এমপি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি। হত্যা মামলায় সাবেক ২ আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক পুলিশ রিমান্ডে। ৪ জেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বন্যা পানিতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বসতঘর। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দুর্নীতির অভিযোগে ৪১ মন্ত্রী এমপি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একই সাথে তাদের দুর্নীতি অনুসন্ধানে পরিবারের সদস্য ও সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। সকালে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় দুর্নীতি দমন কমিশন। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দেয়া চিঠিতে দুর্নীতি অনুসন্ধানে ৪১ এমপি, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্য ও সহযোগীদের সম্পদের তথ্য চায় দুদক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি হচ্ছে সব সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে ১২ আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার খাত নিয়ে আলোচনা হয়। সচিবদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব সারা দেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে পরামর্শ চেয়েছেন। বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে আগামীকাল সারা দেশে শহীদি মার্চ করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে এই মার্চ শুরু হবে। কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম, অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ, ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনো রয়েছে। আমাদের শহীদি মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জুলাইয়ের গণহত্যা যারা করেছে, সেই আনিসুল হক আইনমন্ত্রী, সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা, আইজি এবং আরো যারা এখানে ছিলেন, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? স্বপ্ন ছিল সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার, দেশ ও দেশ মাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করার। কিন্তু পুলিশের ছোঁড়া বুলেটে সবকিছুই লণ্ডভণ্ড হয়ে গেল। গত ৫ আগস্ট টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে আর ফেরা হয়নি মারুফের। মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যায় এই স্কুল ছাত্র। একমাত্র ছেলেকে হারিয়ে যেন পুরো পরিবারই অন্ধকার নেমে এসেছে। টাঙ্গাইল থেকে মহম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। সাজানো বই, স্কুল ড্রেস আর জুতা সবই পরে আছে, শুধু নেই মুর্শেদা বেগমের একমাত্র আদরের সন্তান মারুফ। পড়ালেখা করে সেনাবাহিনী চাকরি করতে চাই, চাকরি করে আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব। দেশের সার্বভৌমত্ব রক্ষায়
মারুফের রঙিন স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে পুলিশের একটি বুলেটের আঘাতে। শূন্য ঘরে স্মৃতি হাতড়ে বেড়ানো মায়ের মন এখনো বিশ্বাস করতে চায় না সন্তান আর ফিরবে না। স্বৈরাচার পতনের দিন 5ই আগস্ট বন্ধুদের সাথে বিজয় মিছিলে গিয়েছিলেন টাঙ্গাইলের শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মারুফ মিয়া। সদর থানার সামনে মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান তিনি। আর যারা নির্বিচারে হত্যা করছে তার যেন যোগ্য একটা শাস্তি পায় বা বিচার পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের জানাজায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার করা হবে। সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব। সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ভুয়াপুরের ফিরোজ তালুকদার পলাশ ও দেলদুয়ারের আশরাফুল্লাহ নিহত হয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কাটছে না বানভাসী মানুষের দুর্ভোগ। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, কালভার্ট, ক্ষেতের ফসল ও পুকুরের মাছ। এবারে বন্যা ধ্বংসলীলা অনেক বেশি বলে জানিয়েছে আক্রান্ত এলাকার মানুষজন। গ্রাস করে নিয়েছে মানুষের সহায় সম্বল। নিঃস্ব হয়ে গেছেন মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষ। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ায় কাঁচা ঘর, বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র সহ ব্যবহার্য অন্যান্য সামগ্রী ধ্বংসের চিত্র বের হয়ে এসেছে। এখন নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছেন তারা। এদিকে চাঁদপুরের 8 উপজেলায় পানি নেমে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যদিও 2 দিনে বৃষ্টিতে কিছু কিছু স্থানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া লক্ষ্মীপুর এবং নোয়াখালীতেও বন্যার পানি ধীরে ধীরে নামছে। বন্যার পানিতে ঘর ডুবে বেশিরভাগ বানভাসীদের মাটির ভিটে তলিয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এসব ঘর। তাও ঝুঁকি নিয়ে বাপদাদার স্মৃতি ঘেরা বসত ভিটা ছাড়তে চান না তারা। বেশিরভাগ এলাকায় ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমিও পানির নিচে। রনি রায়হানের তোলা ছবিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বানভাসীদের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। বানের পানি নামছে ধীরে, পানির সাথে নেমে যাচ্ছে শাহজাহানের ঘরের ভিটে। বাড়ি রক্ষা করতে চারপাশে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা। এমন ঝুঁকি সত্ত্বেও শাহজাহানের স্ত্রী, পুত্র নিয়ে যাবার জায়গা নেই। তাদের মাছের ঘেরও কেড়ে নিয়েছে বানের পানি। আমার হয়েছে যে এখানে 2টা পুকুর, ঘর বাড়ি এগুলি নষ্ট হয়ে গেছে। অনেক টাকার মাছ চলে গেছে আমার। বাঁশ দিয়ে এটা করছেন কেন? এটা বন্যা আসছে, পানি উঠছে ডেবের সাথে, আমাকে ঘর দরজা ফেসা সব ভাঙ্গি পড়ে দাঁড়াচ্ছিল। এই কারণে আমরা বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখছি। শাহজাহানের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেশিরভাগ মাটির মেঝের টিনের বাড়ির অবস্থাই নাজুক। কেউ হারিয়েছে ফসলি জমি, কেউ হারিয়েছে মাছের ঘের, কেউ হারিয়েছে গবাদি পশু। নদী বাড়ি সব একসাথে হয়ে গেছে, অনেকের বাড়ি ভেঙে পড়তেছে, অনেকে মাটি নরম হয়ে গেছে, ডেবে যাইতেছে। একটা গরিব মানুষ, আগে কেউ নেই, মা গো নেই, বাপ গো নেই, একটা বড় অসুয়া। ঘরের ভিতরে ব্যাগ ভাঙ্গি হয়ে যাইতে এত কিনেতে ফুকিল ভাঙ্গি লয়ে যাইতে আছে। ডাকাতিয়া নদী পাড়ের মানুষের যেন দুঃখের শেষ নেই। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়া পানি এই অঞ্চলের মানুষের সব নিয়েছে টানি। এখন তারা বলছেন তাদের যে ঘর বাড়ি, মাটির ভিটেমাটি ডেবে গেছে কিংবা পড়ে গেছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য, তাদের থাকার জন্য সহায়তার প্রয়োজন সহজ শর্তে। তাই তারা এখন সহায়তার অপেক্ষায় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সরকার কঠোর হস্তে তাদের অপকর্ম দমন করবে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান তিনি। প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাস্তা বন্ধ করে দেওয়া মানে তো
50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে 50 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি বাণিজ্য। বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতোপূর্বে প্রতিদিন 13 থেকে 150 ট্রাক পণ্য রপ্তানি হতো ভারতে। হঠাৎ চলতি মাস থেকে ক্রমান্বয়ে বাড়ছে রপ্তানি বাণিজ্য। বর্তমানে রপ্তানি ট্রাকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 250-এ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের কারণে ডলার সংকটের সময় মতো এলসি খুলতে না পারায় কমে যায় আমদানি বাণিজ্য। তবে এখন স্থলপথে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে ক্রমে। বেনাপোল বন্দর থেকে কলকাতার দূরত্ব 84 কিলোমিটারের চেয়ে কম হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা এই পথে ভারতের সাথে বাণিজ্যে আগ্রহী। 41 মন্ত্রী এমপি দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি। হত্যা মামলায় সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক পুলিশ রিমান্ডে। 4 জেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বন্যার পানিতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বসতঘর। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।